1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? সদস্য সংখ্যা 5 জন, কয় গুণ চাঁদা দেয় সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দেয়, মানে চাঁদা দিবে 5 গুণ 5 কত টাকা? 25 টাকা। এটা কয়জন দিবে 25 টাকা? একজন দিবে। কেন? কারণ এখানে বলছে প্রত্যেকেই। প্রত্যেকে মানে কি বোঝায়? একজন দেয়। ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান হবে, সূত্রটা এমন যে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ হবে কি? ভাগশেষ। এটা হচ্ছে আপনাদের ফর্মুলা। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের সবার সামনে আমরা এসেছি 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে বিগত দিনগুলোতে যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গেছে সেই বিগত কিছু প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আমরা এসেছি। আজকে আমরা দেখব গত সপ্তাহে একটা পরীক্ষা হয়েছিল ন্যাশনাল ক্যাডেট কোরে অফিস সহকারী পদে। সেই অফিস সহকারী পদের প্রশ্নসমূহ আমরা আজকে আলোচনা করব, তবে শুধুমাত্র গাণিতিক অংশ, অর্থাৎ গণিত অংশটুকু থেকে যে সকল প্রশ্ন পরীক্ষা এসেছিল সেই সকল প্রশ্ন আমরা আজকে সমাধান করব। প্রতি সপ্তাহে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে হয়তো খুবই কম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, বাট খুবই কম পরীক্ষা অনুষ্ঠিত হলেও দেখবেন প্রতি সপ্তাহেই কোনো না কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেমন আজকেও কিন্তু পরীক্ষা ছিল, আজকে ছিল সম্ভবত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আর কি। তো যেখানে অফিস সহায়ক পদে পরীক্ষা ছিল আজকে। গত সপ্তাহে পরীক্ষা হয়েছে ন্যাশনাল ক্যাডেট কোরে। প্রতি সপ্তাহেই কিন্তু 11 থেকে 20তম গ্রেডের কোনো না কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, অল্প অল্প করেও হচ্ছে। তবে সামনে আশা করা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষার একটা ঝিরিক পড়বে, অর্থাৎ অনেক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে বেশ কিছু সার্কুলার চলমান রয়েছে এবং কিছু সার্কুলার একদম আবেদন প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে, শুধু এখন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পালা। এই পরীক্ষা অনুষ্ঠিত যখন হবে তখন কিন্তু আপনি দেখা যায় শুক্রবারে 2টা করে পরীক্ষা পাবেন, সকালে একটা বিকেলে একটা, আবার শনিবারও পেতে পারেন সকালে একটা বিকেলে একটা। তো সামনে অনেক পরীক্ষা অনুষ্ঠিত হবে, অনেকে হয়তো আবেদন করে রেখেছেন। তো এই যে এত এত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখন থেকে কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখন থেকে প্রস্তুতি নিলে পরীক্ষার যখন ডেট প্রকাশিত হবে তখন কিন্তু আপনি প্রস্তুতি নেওয়ার সময় খুব একটা পাবেন না। আর তাই বুদ্ধিমানের কাজ হবে যারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে থাকবেন তাদের জন্য। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তো খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এটা আপনারা সবাই পারবেন। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আপনারা কিন্তু অনায়াসে বলতে পারেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6টা অঙ্ক থাকবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু হবে তাহলে প্রথমে 1 দিয়ে শুরু হবে। 1 2 3 4 5 6, 6টা অঙ্ক। 1 2 3 4 5 6, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 4টা 9 হবে। 4টা 9 দিয়ে দিলাম, হ্যাঁ, এই 4টা 9 দিয়ে দিলাম। ওকে, এবার বলছে অন্তর। অন্তর মানে কি? বিয়োগ। বিয়োগ করে ফেলেন তাহলেই হয়ে যাবে। এখানে হবে 1, হাত থেকে 1 0 0 0, কত হবে? 9। তাহলে কত পেলাম? 90,001। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই যে একটা পরবর্তী প্রশ্নটা রয়েছে, 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? বলে ফেলুন, খুবই সহজ। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগফলটা কত হবে? ওকে, তাহলে ধারাবাহিক সংখ্যা কিন্তু 1 হয়ে 10 স্বাভাবিক সংখ্যা, তাই না? 1 2 3 4 ডট 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 10 পর্যন্ত। এই 1 হতে 10 পর্যন্ত 10টি সংখ্যার সমষ্টি কত? তো ধারাবাহিক সংখ্যার সমষ্টি ধারা থেকে যেটা আসে আর কি, হ্যাঁ, এটা বলতে পারেন বাস্তব সংখ্যার অঙ্ক অথবা ধারার অঙ্ক বলতে পারেন আপনারা, হ্যাঁ। তো ধারার অঙ্কের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা যদি থাকে, হ্যাঁ, এই যে এরকম সূত্র ছিল আর কি, 1 + 2 + 3 + ডট 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 প্লাস n। এরকম যদি ধারা থাকে, এই ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n × n + 1 ডিভাইড বাই কি 2। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে 1 হতে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তো 10এর সংখ্যা যোগ করেন, তাহলে n এর মান কত? এখানে 10 হয়ে যাবে। তার মানে 1 + 2 + 3 + ডট 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 কত? 10। এর সমষ্টি কি হবে? এখানে n এর মান কত? 10 আছে, তাহলে 10 আর n + 1 মানে 10 + 1 ভাগ হবে 2। তাহলে পাবো কত? 10 গুণন 10 আর 1 হবে 11 ভাগ কত হবে? 2। এই 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 5 আর 11 গুণ করলে কত হবে? 55। এই যে রাইট অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা।
কত পেয়ে গেলাম? 55 পেয়ে গেলাম। এটা সবাই পারবেন। ওকে, ব্যাস। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। দেখেন একটা কোশ্চেন, ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত? প্রশ্ন বলেছে ভাজ্য কত। তাহলে ভাজ্য কি হবে এটা নির্ণয় করতে হবে। এখানে কিন্তু ভাগশেষের কোনো কথা বলা হয় নাই। দেখেন তো বলা হয়েছে ভাগশেষের কথা। তো ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ সবগুলো থাকে। তো এখানে একটু খেয়াল করেন, মনে করেন এটা বাদ দেন, একটা সূত্র আমরা দেখি। মনে করেন যে আমরা এখানে 45কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? মনে করেন যে আমরা 6 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, তো 6 দিয়ে 45কে ভাগ করতে গেলে কি হবে? আমরা জানি 6 7 হবে 42, ভাগশেষ থাকবে 3। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 6, এই 6কে বলা হচ্ছে আপনার ভাজক। 3কে বলা হবে কি? 3কে বলা হবে ভাগশেষ। এই 7কে বলা হচ্ছে কি আপনার ভাগফল। আর এই যে 45, এই 45টাই হচ্ছে আপনার ভাজ্য। তার মানে ভাজ্যটা সব থেকে বড়। তাহলে সব থেকে বড় যে সংখ্যা, তাহলে ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান হবে, সূত্রটা এমন যে ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল যোগ হবে কি ভাগশেষ। এটা হচ্ছে আপনাদের ফর্মুলা। ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, এইটা। তো এখানেও আপনার ভাজ্য চেয়েছে। তো ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ। ভাগফল যত তার 10 গুণ হবে কে? ভাজক। ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে এইখানে একটু খেয়াল রাখতে হবে। এখানে কি ভাজক বলেছে 0.5। হ্যাঁ, ভাজক কিন্তু বলেছে, ভাগফল বলে না কিন্তু। তো ভাজক যদি ভাগফলের 10 গুণ হয়, খেয়াল রাখতে হবে, ভাজক যদি ভাগফলের 10 গুণ হয়, মানে ভাগফল যদি আপনার x হয়, ওটা হচ্ছে এরকম, ভাগফল যদি আপনার x হয় তাহলে ভাজক হবে কত? ভাজক হবে 10x, এই যেরকম। তাহলে ভাজকের থেকে ভাগফলটা কি হবে? ছোট হবে, তাই না? তাহলে ভাজক হচ্ছে 0.5। হ্যাঁ, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে আপনি ভাগফল পাবেন। দেখেন এখানে কত দিয়ে ভাগ করলে ভাগফল পাবেন? 10 দিয়ে ভাগ করলে, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করেন এটাকে, ভাজককে 10 দিয়ে ভাগ করি, ভাজক হচ্ছে 0.5। তাহলে এই 0.5কে আমাদের 10 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো আমরা? তাহলে আমরা ভাগফল পাবো। হ্যাঁ, ভাগফল পাবো। তো 0.5কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.05 হয়ে যাবে। হ্যাঁ, আরও একটা দশমিকের পরে শূন্য বাড়বে, ব্যাস হয়ে গেল। তাহলে আমার ভাজকও পেলাম, ভাগফলও পেলাম। এখন এইখানে কিন্তু ভাগশেষের কথা বলা হয় নাই। হ্যাঁ, ভাগফলের কথা বলা হয়েছে, বলেন ভাগফলের কথা কিন্তু বলা হয়নি। তাহলে আমরা ভাজ্য সমান কি পাবো? ভাজ্য সমান কি? ভাজ্য সমান হবে ভাজক গুণন ভাগফল। একটু আগে সূত্র লিখে দিয়েছিলাম, ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে যে ভাগশেষ। যেহেতু এখানে ভাগশেষের কোনো কথা বলা হয় নাই, এখানে ভাগশেষ কি হবে? শূন্য হবে। হ্যাঁ, তাহলে ভাজক কত? 0.5, আর ভাগফল 0.05, আর ভাগশেষ কি হবে? ভাগশেষ নাই এখানে, তো ভাগশেষ হচ্ছে 0। তাহলে এখানে 5 আর 5 গুণ করলে কত হয়? 5 5 হবে 25। দশমিকের পরে 1 ঘর, আর এখানে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে মোট কয়টা ঘর আছে? দশমিকের পরে মোট 3টা ঘর। তার মানে 3 ঘর পূর্বে হবে দশমিক। এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, 2 ঘর, এই যে আরেকটা শূন্য দিলাম, 3 ঘর পূর্বে দিব আমি দশমিক। এই দেখেন 0.025, 0.025। এটা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে আমি একটু বাড়তি কথা বলেছি, কারণ ভাগশেষ এখানে দেওয়া নাই। দেওয়া না থাকলে ভাগশেষ কত হবে? 0 হবে। ভাগশেষের কোনো কথা বলাই নাই প্রশ্নে, বলা না থাকলে ভাগশেষটা হবে কত? 0। ক্লিয়ার আশা করি। স্যার এই ভাজক ভাগফলের অঙ্ক আসলে মাথা ঘুরে যায় নাকি? এটা অনেকেরই ঝামেলা হয়ে থাকে। তো আসলে ঝামেলা হওয়ার কিছুই নেই, আপনি কনসেপ্টটা, প্রশ্নটা সুন্দর করে পড়বেন। দেখেন আমি সবসময় বলি, আপনারা প্রশ্ন অনেকেই না বুঝে না পড়ে ম্যাথ সমাধান করতে চায়। তো ম্যাথ সমাধান আগেই করতে যাবেন না, ম্যাথ সমাধানের পূর্বে ওই ম্যাথকে আপনি সুন্দর করে আগে পড়তে হবে। ওই যে রানী এলিজাবেথ একটা কথা বলছিলেন, বারবার বলে থাকি ক্লাসে। রানী এলিজাবেথের বাংলা যে কথাটা, মানে বাংলা অর্থটা ছিল এরকম যে কি, আগে দর্শনধারী পরে হবে গুণ বিচারী, তাই না? তো প্রথম দর্শনে যদি কাউকে ভালো না লাগে, তো ওই ব্যক্তিটার যতই গুণ থাকুক না কেন, সেটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, সেটা কিন্তু আপনার ভালোও লাগবে না। সো প্রথম দর্শনে তাকে ভালো লাগতে হবে। প্রথমবার যখন আপনি কোনো কিছু পড়বেন, এটা পড়ার সময় যদি একটু ভিন্নভাবে পড়েন, একটু উল্টাপাল্টাভাবে পড়েন, তাহলে তো হবে না। পড়তে হবে সুন্দর করে। হ্যাঁ, এরপরে সমাধান কি হবে ওটা পরে দেখা যাবে।
আগে অঙ্কের কনসেপ্টটা সুন্দর করে বুঝতে হবে, অঙ্কটাকে সুন্দর করে পড়তে হবে। যে ব্যক্তি যে অঙ্ককে যত সুন্দরভাবে পড়তে পারবে সে তত সুন্দরভাবে অঙ্কটাকে করতেও পারবে, সমাধান করতে পারবেন। ওকে, চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলেছে এখানে, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে বলেন দেখি। মৌলিক সংখ্যা থেকে প্রায় পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে একটা প্রশ্ন প্রায় এসেই থাকে। ওকে, তাহলে কথা হচ্ছে যে 1 থেকে 30 পর্যন্ত, তো আপনারা 1 থেকে 30 কেন, আপনারা জানেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত 25টা রয়েছে। এখানে এখন 1 থেকে 30 পর্যন্ত কয়টা দেখেন, 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা। কি কি? 2 3 5 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 4টা। কি কি? 11 13 17 এবং কি 19। এরপরে 21 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা। কি কি রয়েছে? 23 এবং 29। এই যে 1 থেকে 30 হয়ে গেছে কিনা, তাহলে মোট কয়টা মৌলিক সংখ্যা পাইছি আমরা? 4টা আর 2টা। তো 4 4 8 আর 2 কয়টা? 10টা। তো 1 থেকে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। আপনাকে মনে রাখতে হবে এখানে, হ্যাঁ আপনাকে মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা, এগুলো একটানা মুখস্থ রাখতে হবে আপনাকে। শুধু 1 থেকে 100 পর্যন্ত নয়, আপনারা চেষ্টা করবেন 1 থেকে 200 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সবগুলোই মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট, √1 + √1 এর বর্গ কত? এইটা খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এই সহজ প্রশ্নটিকে আমরা অনেকেই ভুল করে থাকি। তো চেষ্টা করুন দেখি তো। √1 + √1 এর বর্গ তার মানে কি? এই যে √1 + √1 এর বর্গ, এই যে বর্গ হয়েছে, এটা করতে হবে আপনাকে। তো অনেকে এখানে ভুল করে ফেলেন, তো ভুল করার দরকারই নাই। দেখেন এই 1 কে রুট করলে কত হয় স্যার বলেন দেখি? 1 কে রুট করলে হবে 1। 1 কে রুট করলে কত হবে? 1 হবে। প্লাস আবারও এই 1 কে রুট করলে হবে কত? 1। আর এই পুরোটার উপরে আছে বর্গ, হয়ে গেল। তো 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর উপরে বর্গ, তো 2 এর উপর বর্গ করলে কত হয়? 4। এই যেটা হচ্ছে রাইট অ্যান্সার, 4। ওকে, ব্যাস এই যে আমাদের সঠিক উত্তর কিন্তু পেয়ে গিয়েছি আমরা, 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। চলুন দেখে আসি এখন যে ধরনের প্রশ্নটা এখানে রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের অনেকের কাছেই মানে খুব প্রচণ্ড পরিমাণের, অনেক বেশি পরিমাণের বোরিং লাগে। অনেকের কাছে মনে হয় এটা ভেজাইল্লা অঙ্ক, মানে অঙ্ক ঠিক আছে বাট হচ্ছে ভেজাইল্লা অঙ্ক। হ্যাঁ, তো এই ভেজাইল্লা অঙ্কগুলো দেখি আমরা। তো আসলে আপনি কঠিন করে ভাবলেই কঠিন হবে, সহজ করে ভাবলে অনেকটা সহজ হয়ে যাবে। 5 জন সদস্যের একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে, 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে? এটা কিন্তু সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা মোটেও ভেজাল্লা কোনো অঙ্ক নয়, খুবই সহজ একটা প্রশ্ন এটা। কিন্তু আপনাকে সুন্দর করে আগে প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, কি বলছে? 5 জন সদস্যের একটি সমিতি, একটা সমিতি আছে, এই সমিতির সদস্য কতজন? 5 জন। এই যে মনে করেন 1 জন 2 জন 3 জন 4 জন, এই 5 জনের সদস্য। এই 5 জন সদস্য খেয়াল করবেন, প্রত্যেকেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে, তো সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা 5 জন। কয় গুণ চাঁদা দেয় সদস্য সংখ্যার? সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দেয়, মানে চাঁদা দিবে 5 গুণ 5 কত টাকা? 25 টাকা। এটা কয়জন দিবে 25 টাকা? একজন দিবে। কেন? কারণ এখানে বলছে প্রত্যেকেই। প্রত্যেকেই মানে কি বোঝায়? একজন দেয়। তাহলে একজন চাঁদা দিবে কত টাকা? 25 টাকা। ঠিক আছে, একজন মানে একজন চাঁদা দিবে কত টাকা? একজন চাঁদা দিবে 25 টাকা। একজন যদি 25 টাকা চাঁদা দেয়, তাহলে ওই সমিতিতে আছে কতজন মোট? আছে তো 5 জন। তাহলে একজন 25 টাকা দিলে 5 জনের মোট কত টাকা হবে? তাহলে এটাকে আবার 5 দ্বারা গুণ করে দিব, তাহলে কত হবে? 5 25 হবে 125। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে মোট চাঁদা দিবে কত টাকা? মোট চাঁদা দিবে হচ্ছে 125 টাকা। রাইট অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো অনেকে আমরা ভেজাল মনে করি, কঠিন মনে করি। হ্যাঁ, তো ওই যে বললাম অঙ্কটাকে সুন্দর করে পড়ে বুঝতে হবে আগে, যে কোনো অঙ্ককে আগে সুন্দর করে পড়ে বুঝতে হবে। আপনি যদি অঙ্কটাকে বুঝতে না পারেন, অঙ্কটাকে ধরতে না পারেন, তাহলে কিন্তু পারবেন না সমাধান করতে। দেখেন নেক্সট কোশ্চেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে? 3টা ক্রমিক সংখ্যা রয়েছে। ক্রমিক সংখ্যা কি বলেন তো? ক্রমিক সংখ্যা হচ্ছে 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 4 আসবে। এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা।
তো তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল কি হবে? 33 হবে। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল হবে 33। তাহলে সংখ্যা তিনটা কি কি আগে এটা নির্ণয় করেন। সংখ্যা তিনটি কি কি হবে এটা আগে নির্ণয় করবেন। তাহলে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তিনটা সংখ্যা বের করার জন্য আমি 3 দ্বারা ভাগ করি এটাকে। হ্যাঁ, তাহলে কত হবে বলেন তো? 11। যোগফল 33 3 দ্বারা ভাগ করলাম 11 পেলাম। এটা হচ্ছে কি আপনার গড় পেয়ে গেলাম। গড় হচ্ছে 11। তাহলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 11, পরবর্তী সংখ্যা হবে 12, তার আগের সংখ্যাটা হবে 10। তাহলে তিনটা সংখ্যা হচ্ছে 10, 11, 12। দেখেন যোগ করে দেখেন, যোগ করলে হয়ে যাবে 33। এবার বলছে তাদের গুণফল কত হবে, এখন গুণ করে দেন। 10 গুণন 11 গুণন 12, 10 গুণন 11 গুণন 12, 11 আর 12 গুণ করলে হয় কত? 132। 132 এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 132 এর সঙ্গে 10 গুণ করলে হবে 1320। এটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 1320। এই তো হয়ে গেল আমাদের রাইট অ্যান্সারটা। কমেন্টে অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা রাইট অ্যান্সার দিচ্ছেন। বলেন স্যার এইসব প্রশ্ন পরীক্ষায় আসলে তো একদম ফাটিয়ে দিয়ে আসবো নাকি? এরকম প্রশ্ন পরীক্ষায় আসলে আপনি যদি কোনো পরীক্ষায় হলে যান, পরীক্ষার হলে গিয়ে এরকম অঙ্ক পান, মানে আজকে যে ধরনের প্রশ্নগুলো সলভ করছি, তাহলে কি করবেন? ভুল করে আসবেন? ওকে, আচ্ছা আমরা একটু চলে আসেন পরবর্তী প্রশ্ন দেখি যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, কোন ভগ্নাংশটি কি রয়েছে? ক্ষুদ্রতম বলেছে। কোনটা ক্ষুদ্রতম বা কোনটা ছোট? ওকে, চলুন দেখে আসি কোনটা ছোট হবে। তো ক্ষুদ্রতম বা বৃহত্তম এই অংশটুকু থেকে নির্ণয় করার জন্য আমাদের 4টা অপশন রয়েছে। 5/6, 12/15, 11/14 এবং 17/21 রয়েছে এখানে। তো 4টা অপশন রয়েছে, এর মধ্যে কোনটা ক্ষুদ্রতম বা কোনটা ছোট দেখবো আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 5/6 আর 12/15, প্রথমে আমরা দুটো করে অপশন টেস্ট করব আর কি। হ্যাঁ, দুইটা করে দেখবো যে কোনটা ছোট, ক নাম্বার ছোট নাকি খ নাম্বার ছোট, এটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে 5/6 দেখেন, এই যে আমি এখানে লিখি 5/6 আর হচ্ছে 12/15। তাহলে আর গুণ করি আমরা, একটু সময় লাগবে কিন্তু এটা করতে। হ্যাঁ, তাহলে 5×15 কত হবে? 75, আর 6×12 কত হবে? 72। তাহলে 72 ছোট নাকি 75 ছোট বলেন দেখি? তো অবভিয়াসলি আমরা বলবো যে 72 ছোট। অবভিয়াসলি আমার এখানে 72 ছোট, তার মানে 5/6টা কি হয়েছে? বড় হয়ে গেছে। আমার এখানে ক্ষুদ্রতম চেয়েছে, তাই এটা বাতিল। এখন 12/15 আমার টিকে থাকলো। এবার দেখবো এই 12/15 নাকি 11/14 কোনটা ছোট হয়। চলুন দেখে আসি। হ্যাঁ, তাহলে 12 এখানে হবে 15, আর একটা হচ্ছে 11 কত হবে? 14। ওকে, চলুন দেখে আসি তাহলে কি হবে এখানে। এই যে 12 আর 14 গুণ করবো আর 15 আর 11 গুণ করবো আর। এখন বলেন স্যার এটা গুণ করতে তো আমার অনেক সময় লেগে যাবে, তাই না? স্যার গুণ করতে সময় লাগে না, আমরা দেখি মানে খুবই সহজে এই গুণগুলো করার চেষ্টা করি। আমি এটা এর আগেও দেখিয়েছি, যারা দেখেন না একটু খেয়াল করেন। 12 আর 14 গুণ করব, দেখেন এক লাইনে গুণ করব। হ্যাঁ, এই যে 14 আর 12 এক লাইনে গুণ করে লিখবো। ওকে, আমরা 12 ঘরের নামতাও জানি, 14 ঘরের নামতাও জানি, তবুও সব থেকে ছোট যে সংখ্যা থাকবে সেই নামতাগুলো আমরা প্রয়োগ করব। তো 12 দিয়ে প্রথমে 4কে গুণ করি। 4×12 কত হয়? 4×12 হয় 48। 48-এর 8 হাত থাকে আমার 4। এবার 12 দিয়ে 1কে গুণ করবো। 12কে 12, 12 আর 4 কত হবে? 16। 100 কত হইল? 168। তার মানে এই 12 আর 14 গুণ করলে কত হবে? 168 হবে। আর 15 আর 11 গুণ করি, তাহলে একইভাবে গুণ করব। 11 দিয়ে প্রথমে 5কে গুণ করব। 5 11 কত হবে? 55। আবার 11 দিয়ে 1কে গুণ করি। 11কে 11, ওই যে 55 5 হাতে থাকে 5, তাহলে 11কে 11 আর 5 কত হবে? 16, 165। বলেন দেখি 168 ছোট নাকি 165 ছোট? অনায়াসে আপনি বলতে পারবেন যে স্যার এখানে হচ্ছে 165 ছোট। যেহেতু 165 ছোট, সুতরাং 11/14টা হবে ছোট, আর 12/15 কি হবে? বড় হয়ে যাবে। তার মানে এটা বড় হয়ে গেছে, এটা বাতিল। এবারে আমার টিকে থাকলো গ নাম্বার। এখন দেখবো গ নাম্বার ছোট নাকি ঘ নাম্বার ছোট। তো গ নাম্বারে আছে কত আমার? 11/14, আর ঘ নাম্বারে আছে 17/21। এবার এই দুটো আমরা আড়াআড়ি গুণ করব। চলুন আড়াআড়ি গুণ করে আসি। তো 11 দিয়ে প্রথমে 21কে গুণ করব, তাই না? তো 11 দিয়ে প্রথমে 1কে গুণ করেন, তাহলে কত? 11কে 11, 11-র 1 হাত থেকে 1, 11 2 22, আর ওই হাত থেকে 1, 22-এর 1 কত হবে? 23। এই যে 23 লিখে দিলাম। তাহলে কত হয়েছে এখানে? 231। এবার
14 দিয়ে 17কে গুণ করব, আর গুণ করবো এখানে। তো 14 দিয়ে প্রথমে 7কে গুণ করি, তো 7 14 কত হয়? এখন স্যার 7 14 কত হয় যদি এটা না জানি তাহলে তো আপনি পারবেন না। 7 14 কত হবে কে বলতে পারবেন? 7 14 হবে 98 নাকি? 98 এর 8 থেকে 9, 14 কে 14, 14 আর 9 কত হয়? 23, 238। তাহলে এটা হয়ে গেল 238। তো একটা হচ্ছে 238 আর একটা হচ্ছে 231। তাহলে ছোট কোনটা বলেন তো? 231 ছোট, 238 বড়, মানে 17/21 বড় হয়ে গেল, এটা বাতিল। তাহলে এই তিনটা অপশনের মধ্যে, মানে 4টা অপশনের মধ্যে 3টা অপশন কিন্তু আমরা কেটে দিলাম। তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন দেখি? এটা কিন্তু হয়ে গেল আমার 11/14, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এক ব্যক্তি তার আয়ের হাফ অংশের পরিবর্তে 3/1 অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত? প্রশ্ন বলা হয়েছে তার আয় কত। তো এখানে কিন্তু আয় কত টাকা এটা কিন্তু জানি না, আমরা ধরে নিব এখানে, হ্যাঁ, যে ধরে নিচ্ছি তার আয় হচ্ছে x টাকা, ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ, তার আয় হচ্ছে x টাকা। তাহলে সে কি করে? হাফ অংশের পরিবর্তে 3/1 অংশ খরচ করে। তাহলে ফ্যাক্টটা হচ্ছে দেখেন, এই যে x টাকা আয়, x টাকার হাফ অংশ, এই যে 1/2 অংশের পরিবর্তে খরচ করে সে মনে করেন 3/1 অংশ, x/3 অংশ। এটা খরচ করলে তার কত টাকা কম খরচ হয়? 5,000 টাকা কম খরচ হয়। তার মানে এটা থেকে ওইটার পার্থক্যটা হচ্ছে কত টাকা বলেন? 5,000 টাকা। বুঝছেন? তাহলে এই যে পার্থক্য 5,000 টাকা, আপনি এটা ক্যালকুলেশন করেন দেখি। 3 আর 2 এর লসাগুটা কত হবে? 6। এখানে কি হবে? 3। তাহলে এখানে 3x, এখানে হবে কত? 2x, সমান কত হবে? 5,000 টাকা। তো 3x - 2x মানে কি হবে? শুধু x। আর 6 × 5 কত হবে? 30,000 টাকা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে তার এটা কত হবে? মানে আয়টা কত হবে? আয়টা হবে 30,000 টাকা। হ্যাঁ, এই যেটা হচ্ছে রাইট অ্যান্সার, তার আয় হচ্ছে 30,000 টাকা। ওকে, চলুন নেক্সট দেখেন। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। পানি ভর্তি একটা বালতি, এই যে মনে করেন, ধরে নিচ্ছি এটা একটা বালতি, বালতি যদিও হয় নাই তো ধরে নিই এটা একটা বালতি, বুঝছেন? এই বালতিতে কি আছে? পানি ভর্তি আছে, বুঝছেন? এই বালতিতে কি আছে? পানি ভর্তি আছে। এই পর্যন্তই মনে করেন পানি ধরে, বালতিতে পানি ভর্তি আছে। এখন এই পানি সহ এই বালতির ওজন, ঠিক আছে, পানি সহ এই বালতির ওজন হচ্ছে 12 কেজি। এখন বলা হচ্ছে বালতির অর্ধেক পানি, দেখেন বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। এখন এই বালতিতে সম্পূর্ণ পানি নাই, পানি আছে কতটুকু? অর্ধেক। মনে করেন যে এই পর্যন্ত পানি আছে, অর্ধেক পানি আছে, এইটুকু পানি আছে, হ্যাঁ। তাহলে ওজন কত হইলো? 7 কেজি হইলো। তাহলে কয় কেজি লুজ হলো? এই অর্ধেক পানির ওজন কত কেজি? 5 কেজি। তাহলে এই অর্ধেক পানির ওজন হবে 5 কেজি। তাহলে 5 কেজি আর 5 কেজি, পানির ওজন হইলো মোট কয় কেজি? 10 কেজি। তাহলে বলছে শুধু বালতির ওজন কত কেজি, বা শুধু বালতির ওজন কত? তাহলে মোট ওজন হচ্ছে 12 কেজি। তো 12 কেজির মধ্যে পানির ওজনই 10 কেজি পেয়েছেন, তাহলে বালতির ওজন কয় কেজি হবে? 2 কেজি হবে। এটা রাইট অ্যান্সার, যে বালতির ওজন কয় কেজি? 2 কেজি। এটা মোটামুটি সবাই পারবেন এবং খুবই সহজ এটা। নেক্সট দেখেন কি বলেছে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, প্রস্থ 5 মিটার। 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? প্রশ্ন বলছে দৈর্ঘ্য কত মিটার, পরিসীমা 40 মিটার। আমরা জানি পরিসীমা সূত্র কি বলেন তো? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা এটার মান কত হবে? 40 হবে। তাহলে 2 × দৈর্ঘ্যের মান জানা নাই, ধরে নিচ্ছি দৈর্ঘ্যের মানটা হচ্ছে x, ধরে নিচ্ছি আমার দৈর্ঘ্যের মানটা হচ্ছে x। তাহলে x প্লাস প্রস্থের মান 5 সমান হবে 40। এখন এখানে 2 কি আছে? গুণ আছে, ওপারে গেলে হবে ভাগ। তাহলে x + 5 সমান কত হবে? 40/2 কত হবে? 20। তাহলে x এর মানটা কত হবে বলেন দেখি? 20 থেকে 5 বাদ দিলে হবে কত? 15। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত? 15 পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি হবে? এটা হবে দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হবে আমার 15 মিটার। এটাই রাইট অ্যান্সার, দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা 15 মিটার। এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন ছিল, হ্যাঁ, পরীক্ষায় এসেছিল, যেটা খুবই সহজ প্রশ্ন ছিল। এবং আরেকটা প্রশ্ন দেখেন এখানে, খেয়াল করেন কি বলেছে। a - b / ab + b - c / bc + c - a / ca, এটা ইকুয়াল হোয়াট? এটা ইকুয়াল হোয়াট? হ্যাঁ, এটা ইকুয়াল হবে হোয়াট? প্রশ্ন হচ্ছে এরকম। তার মানে আপনাকে এখানে কি করতে হবে? সরল করতে হবে, জাস্ট সরল করতে হবে। তো সরল করার জন্য আপনি কি করবেন? লসাগু করতে হবে। এখানে যেহেতু a b b c c a আছে, আমি একবারে করে দিই। দেখেন তাহলে a b c লসাগু হবে a b c, এই a b
এখানে বিসি সি এ, তাহলে এ বিসি করলে সবগুলো চলে আসে এখানে। তাহলে এখানে আছে এ বি, নাই কি বলেন এখানে, এখানে নাই হচ্ছে সি, এখানে নাই কি, নাই হচ্ছে সি, তাহলে সি দ্বারা গুণ করে দেন। তাহলে এখানে সি দ্বারা গুণ করলে কি হবে, এ সি মাইনাস বি সি। এখানে কি নাই, এখানে এ নাই, এ দ্বারা গুণ করে দেন। তাহলে এখানে এ বি মাইনাস এ সি, এখানে সি এ, তাহলে কি নাই, বি নাই, তাহলে বি দ্বারা গুণ করে দেন, বি সি মাইনাস এ বি। ব্যাস, এখন দেখেন তো কাটাকাটি যায় কিনা। এসি, এই যে এসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেল। তাহলে উপরে কি থাকে, শূন্য, শূন্য ভাগ কি থাকে, এ বি সি। এখন শূন্যকে যে কোনো কিছু দ্বারাই ভাগ করলে সেটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, এবং এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শূন্য হয়ে গেল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আসুন নেক্সট কোশ্চেন দেখে আসি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 এর উৎপাদক কোনটি? উৎপাদক চলে এসেছে। হ্যাঁ, এটা উৎপাদক খুবই সহজ। এটা কি করতে হবে, এখানে এখানে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে, এখানে জাস্ট মিডল টার্ম করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মিডল টার্ম করে ফেলেন, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20 মিডল টার্ম হয়ে গেল। তাহলে এখন এক্স কমন নিলে হবে কি, এক্স প্লাস 5 মাইনাস 4 কমন নিলে হবে এক্স প্লাস 5। তো এর পরবর্তীতে কি পাবো আমরা, এক্স প্লাস 5 কমন নেওয়া যায়, এখানে হবে এক্স মাইনাস 4। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 5, আরেকটা হচ্ছে কি এক্স মাইনাস 4। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এক্স প্লাস 5 এবং কি হবে এক্স মাইনাস 4। মিডল টার্ম করলেই হয়ে যাবে, এবং এটা খুবই সহজ মিডল টার্ম, যা আপনারা অনায়াসে খুব সহজেই করতে পারেন এগুলো। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। 8, 12, 36, 72, 144 এর লসাগু কত? লসাগু করতে হবে। তো লসাগু তো আপনারা পারেন, লসাগু করে ফেলবেন, তাহলে হয়ে গেল 8, 12, 36, 72, 144 ভাগ করে দেন। কি দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা করে ফেলেন, 2 দ্বারা ভাগ করেন। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ 144। এটা আবারও 2 দ্বারা ভাগ যাবে। তো 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72। ওকে, আবারও 2 দ্বারা ভাগ যায়, 2 1 কে 2 1 হলো এখানে। হ্যাঁ, 3 এখানে 9 ঠিক থাকবে, ভাগ যাবে না। 9 দুগুণ 18, 18 দুগুণ 36। এবার কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে। 3 1 কে 3, 3 3 কে 9, 3 3 কে 9, 3 6 18। আবারও 3 দিয়ে ভাগ যাবে, 1 1 1 1, 3 দুগুণ 6, শেষ। এবার দেখেন আমরা এটাকে গুণ করি, 3 3 কে 9, হ্যাঁ, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ কত হবে 144। অর্থাৎ এটাই লসাগু, তার মানে লসাগু কত হবে 144। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো লসাগু তো করতেই পারেন আপনারা অনায়াসেই, জাস্ট ভাগ করা গেলে করে ফেলবেন। এখানে ভুল অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্সার কত হবে 144 হবে। হ্যাঁ, নেক্সট, একটি কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? একটা কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে ওই কোণটা কত ডিগ্রি বলেন দেখি। একটা কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয়, খেয়াল করেন, একটা কোণের দ্বিগুণ হবে 60 ডিগ্রি, তাহলে কোণটা কত ডিগ্রি হবে? কোণটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। কোণ যদি 30 ডিগ্রি হয়, এই 30 ডিগ্রি কোণের দ্বিগুণ হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্ন বলেছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তার মানে কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এটা হলে তার পূরক কোণ কত ডিগ্রি? এখন বলেন এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ কাকে বলে স্যার? দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, তাই না? দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে পূরক কোণ হবে 60 ডিগ্রি। হ্যাঁ, এটাই রাইট অ্যান্সার। তাহলে পূরক কোণ কত ডিগ্রি হবে? পূরক কোণ হবে 60 ডিগ্রি। ওকে, আবার এই 60 ডিগ্রি কোণে পূরক কোণ 30 ডিগ্রি, অ্যান্সার আবার করিয়েন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট কোশ্চিন, আর কোশ্চিন নেই এখানে। আচ্ছা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 11 থেকে 20তম গ্রেডের স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 13 রয়েছে, অর্থাৎ ইতিপূর্বেই আমাদের 12টি ব্যাচ কিন্তু রান হয়ে গেছে। এটা হচ্ছে 13 নাম্বার ব্যাচ। ওকে, আপনাদের 11 থেকে 20তম গ্রেডের যে সিলেবাস, এটা কিন্তু একটা মহাসাগরের মতো। অনেকটা বলি থাকে আমরা যে বিসিএস সিলেবাস অনেকটা মহাসাগরের মতো। 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে কিন্তু অনেকটা মহাসাগরের মতো। কেননা আপনি কোন পদে আবেদন করছেন, কোন গ্রেডে আবেদন করছেন, এটা কিন্তু অনেকেই ধোঁয়াশা, মানে ধোঁয়াশা মানে আপনি জানেন যে কোথায় আবেদন করছেন, কিন্তু কোনো মন্ত্রণালয়ে আপনি 11 গ্রেডে আবেদন করছেন, কোনো মন্ত্রণালয়ে 12 গ্রেডে, 13 গ্রেডে, 14 গ্রেডে, 15 গ্রেডে, 16 গ্রেডে, 17 গ্রেডে, 18 গ্রেডে, অনেকে 20 গ্রেডেও আবেদন করে থাকেন। তো ফ্যাক্টটা হচ্ছে যে এইখানে দেখেন, আপনি যে কোনো গ্রেডে আবেদন করেন না কেন, সকল গ্রেডের প্রশ্ন প্যাটার্ন তো এক নয়, কিন্তু আপনি একা মানুষ, আপনি সকল গ্রেডের জন্য প্রস্তুতি নিবেন, সকল গ্রেডের পরীক্ষা দিচ্ছেন। কোন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন, কোন চাকরি আপনার হয়ে যাবে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কেননা আপনার রিজিক কোথায় আছে সেখানে আপনাকে হবে। তবে রিজিকের মালিক আল্লাহ তাআলা,
ওনার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। কিন্তু আপনাকে তো আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে হবে, তাই না? তো সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে গেলে এখানে যে বললাম, এই যে এত এত পড়াশোনা, এত এত মনে করেন যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসগুলোকেই শর্ট করে একটা ক্যাটাগরিতে করেই কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডের এই স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ চালানো হচ্ছে। এবং এটা হচ্ছে 12তম ব্যাচ ক্লোজ হয়ে গিয়েছে, আমরা এখন 13তম ব্যাচ শুরু করেছি। হ্যাঁ, অর্থাৎ একটু খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা ব্যাচে তো অবশ্যই স্টুডেন্ট তো রয়েছে। তো অনেকেই দেখা যাচ্ছে যে প্রিপারেশান নাও নিতে পারেন, যে স্যার পরীক্ষার ডেট দিলে তখন আমরা শুরু করব। পরীক্ষার ডেট দিলে শুরু আপনি করতেই পারেন, কিন্তু আপনার যদি বেসিকে দুর্বলতা থাকে তাহলে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। হ্যাঁ, যারা বেসিকে দুর্বল নয়, বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করা আছে, তারা শুরু করতে পারবেন পরবর্তীতেও। কিন্তু যারা একদমই বেসিক লেভেলটা অনেকটা কম হয়ে থাকে, শূন্য হয়ে থাকে, স্যার আমি কিচ্ছু পারি না, আমি স্যার ম্যাথ পারি না, আমি স্যার ইংলিশ পারি না, স্যার আমি জিকেতে খুবই দুর্বল, এরকম থাকে। সায়েন্সের স্টুডেন্টগুলো কিন্তু সচরাচর জিকেতে দুর্বল হয়ে থাকে। কিন্তু অন্যদিকে দেখেন, আপনি আর্টস বা কমার্সের কোনো শিক্ষার্থী হয়ে থাকেন, দেখেন যে ম্যাথে বা ইংলিশে কিন্তু দুর্বল হয়ে থাকবেন। তো দুর্বলতা সবারই আছে কম বেশি। তো আপনি যে মানে যে বিভাগেরই হন না কেন, তো আপনি আপনার প্রিপারেশন এখনই শুরু করবেন। ওকে, আপনি শুরু করলে আপনার সফলতা কিন্তু দাঁড়ানো থাকবে। কেননা পড়াশোনা কেউ না কেউ করছে, আপনি হয়তো এখন সময় ব্যয় করছেন অন্য জায়গাতে, আপনি হয়তো কিছু সময় নষ্ট করছেন চায়ের দোকানে বা কোথাও ঘুরতে গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে অপর প্রান্তে, বাংলাদেশেরই অপর কোনো প্রান্তে অপর আরেকজন রাত জেগে পড়ছে, আড্ডা দেওয়া বন্ধ করে দিয়ে, ফোন ইউজ করা বাদ দিয়ে সে কিন্তু পড়ার টেবিলে আছে। সো আপনার মানে এখানে আপনার থেকে কিন্তু সে এগিয়ে থাকবে। সো আপনি যদি এগিয়ে থাকতে চান, অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু শ্রম দিতে হবে, পড়ার টেবিলে সময় দিতে হবে, পড়তে হবে। ওকে, যাই হোক, যারা আমাদের এই 11 থেকে 20তম গ্রেডের স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, এই ব্যাচটিতে আপনারা যুক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন নাম্বার রয়েছে 09644433300। এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারবেন উইদাউট চার্জে, অর্থাৎ আপনি ফোন করলে কোনো চার্জ কাটবে না। হ্যাঁ, এই নাম্বারে আপনি ফোন করবেন, শুধু ফোন করে ভর্তি হওয়ার জন্যই ফোন করবেন তা নয়, আপনি যে কোনো তথ্য জানার জন্য, চাকরি সংক্রান্ত, প্রস্তুতি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য হলেও আপনি এই সকল নম্বরে যোগাযোগ করতে পারবেন।